2 দিন পরের ঘটনা। আজও রাজ ভার্সিটির গেইটের সামনে দাঁড়িয়েছিল। শামু না দেখার ভান করে চলে আসে। শামুর প্রচণ্ড বিরক্ত লাগে। আজ আদিকে জানিয়ে দিবে। ভাবতে ভাবতে গাড়ি বাড়ির ভিতরে ঢুকে অবাক। বাড়িতে লাইটিং করা হচ্ছে। কেন করা হচ্ছে বুঝতে পারছে না। কৌতূহল নিয়ে বাড়িতে ঢুকে আরেক দফা অবাক। কতগুলো মেয়ে শাড়ি, লেহেঙ্গা, গাউন দেখাচ্ছে। কতগুলো লোক বিভিন্ন বক্স বের করে গয়না দেখাচ্ছে। বাড়ি না শপিং মলে আছে বুঝতে পারছে না। সামান্তা অবাক হয়ে দেখছে। নিশি এটা সেটা দেখেই যাচ্ছে। ওর চোখ মুখ চকচক করছে। শামু নিশির দিকে আগাবে তখনই নিজের মা, বাবা আর ভাই স্বামীরকে দেখে। আম্মু, আব্বু। ওনারা শামুর কণ্ঠ পেয়ে ঘুরে তাকায়। তাদের চোখ মুখ খুশিতে ঝলমল করছে। শামু বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। শামুর মা শামুকে চুমুয় চুমুয় ভরিয়ে দেয়। সামান্তা বাবা মাকে পেয়ে কেঁদে দেয়। আপু আমি এখনো বাদ আছি, আমাকে হাক দেও নাই। শামু চোখ মুছে স্বামীরকে হাক করে। কেমন আছিস? আপু তুমি তো রোজ কথা বলো, তুমি তো জানো আমি কেমন আছি, তাহলে জিজ্ঞেস করছো কেন? শামু ভাইয়ের কান মলে বলল, এইটা ফর্মালিটি। গতকাল বলিসনি কেন আজকে আসবি? আম্মু, আব্বু তোমরা বলনি কেন আজকে আসবে? কেউ কিছু বলার আগেই সমীর বলল, সারপ্রাইজ। ভালো ছিল। তোমরা কখন এসেছ? খাওয়া দাওয়া করেছ? শামুর আব্বু বলল, সকালে এসেছি। তোর কি মনে হয় আমাদের না খাইয়ে রেখেছে? যা তুই ফ্রেশ হয়ে নে। শামু ফ্রেশ হতে চলে গেল। আর নিশির সাথে কথা হলো না। আদি উপর থেকে শামুকে এতক্ষণ দেখছিল। শামু ফ্রেশ হয়ে বেরুতেই নিশি ওকে ধরে নিচ থেকে উপরে নিয়ে এলো। নিশি আপু উপরে নিয়ে যাচ্ছ কেন? আর কি হচ্ছে এই বাড়িতে? বিয়ে। বিয়ে? হঠাৎ? জয় ভাইয়ের আর তরস হইছে না? তোমার পড়াশোনা শেষে না বিয়ে হবে তবে হুট করে কি হলো? হুট করে বিয়ের রোগে পেয়েছে। যাই হোক এখন দেখ কোনো শাড়ি পরবি? নিশির রুমে এনে। শাড়ি? বিয়ের পর একদিন ও শাড়ি পরিনি। তাই আজ পরবি? আমিও পরব। বুঝতে পারছি না। কোনটা পরব? আচ্ছা দাঁড়া, আমি আসছি। সামান্তা বুঝতে পারছে না কোনটা পরবে। এখানে 10টার মতো শাড়ি আছে। কিছুক্ষণ পর নিশি আদিকে নিয়ে হাজির। ভাইয়া তোর বউকে শাড়ি সিলেক্ট করে দে। শামু ঘুরে নিশির কথা শুনে আর আদিকে দেখে শকড। শামু আর আদি একে অপরের দিকে বোকার মতো চেয়ে আছে। এভাবে চেয়ে থাকবি না শাড়ি সিলেক্ট করবি? শাড়ি পরার পর চেয়ে থাকিস যত ইচ্ছে। শামু নিশির কথায় লজ্জা পেলেও আদি ভাবলেশীন। আদি অনেক দেখে শামুর জন্য ডার্ক বেগুনি রঙের একটা শাড়ি সিলেক্ট করল। শাড়ি সিলেক্ট করার সাথে সাথেই নিশি আদিকে ঘর থেকে বের করে দিল। শামু ব্লাউজ, পেটিকোট পরে আয়। শামু ব্লাউজ, পেটিকোট পরে এলে নিশি ওকে শাড়ি পরাতে যায়। তুমি শাড়ি পরাতে পারো? হেই গার্ল, ডোন্ট ফরগেট মাই নেম ইজ নিশিতা চৌধুরী। আমি সব পারি। ইমপ্রেসিং।
শাড়ি পরা শেষে শামুর দুহাতে মেহেদি দিয়ে দেওয়া হয়েছে। মেহেদিতে আদির নাম লিখে দেওয়া হয়েছে। শামুর অদ্ভুত লাগছে। নিশিও দুহাতে মেহেদি দিয়ে বসে আছে। শামু, তোর ক্ষুধা পেয়েছে? হুম, খুব। আচ্ছা, বসো। আমি হাত ধুয়ে ফেলব। কেমন চুলকাচ্ছে? তোর জন্য তারপর খাবার নিয়ে আসব। আচ্ছা। নিশি হাত ধুয়ে নিচে গেল। শামু পড়েছে আরেক সমস্যায়, মেহেদি দিয়ে নিশির হাত চুলকাচ্ছে আর ওর পিঠ। দুহাতে মেহেদি, তাই কিছু করতেও পারছে না। নিশি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হঠাৎ নিশির পায়ের শব্দ পেয়ে চিৎকার করে বলল, নিশিপু, তাড়াতাড়ি এসো, পিঠে চুলকাচ্ছে। পিঠ চুলকিয়ে দেও। ঠান্ডা হাত শামুর পিঠ স্পর্শ করল। পিঠে হাত দিয়ে বসে আছো কেন? চেইন খুলে শিরদাঁড়া বরাবর চুলকিয়ে দেও। ঠান্ডা হাতটা চেইন খুলে শিরদাঁড়া বরাবর চুলকিয়ে দিল। শামু তৃপ্তি পেয়ে বলল, বা চলাম। তারপর হুট করেই সন্দেহ নিয়ে বলল, নিশি আপু, তোমার হাত এত শক্ত কিভাবে হলো? একদম পাথরের মতো। তারপর হাসির শব্দ শুনে ঘুরতেই শামু আহোহ করে চিৎকার করল, আপনি, ছি! বলেই দুহাতে গলা চেপে ধরতে গিয়ে থেমে গেল। অসহায়ভাবে দুহাতের মেহেদির দিকে চাইল। এখন গলা চেপে ধরতে গেলে এত সুন্দর ডিজাইনের মেহেদি নষ্ট হয়ে যাবে। শামু তো মেহেদি পাগলি। হাত দিয়ে কিছু করতে যেও না বেবি, মেহেদি নষ্ট হয়ে যাবে। তাই তো আপনি বেঁচে গেলেন, নয়তো আজকে আপনাকে খুন করতাম। আদি বাঁকা হেসে সামান্তার উপর চোখ বুলিয়ে বলল, তোমার এই লুকে অলরেডি খুন হয়ে গেছি। শাড়িতে তোমাকে যা লাগছে না, একদম পিচ্ছি বউ। আদি কথাটা বলেই সামান্তার কোমর জড়িয়ে ধরল। ওই কি করছেন? সুযোগ নিচ্ছেন? আদি ভ্রু কুঁচকে বলল, সুযোগ কেন নিব? আমি কি পরপুরুষ? দেখুন, ভালো হবে না। ছাড়ুন। আমার এত স্বাদের মেহেদি নষ্ট হলে খারাপ হয়ে যাবে। আহ, তুমি নড়াচড়া করো না তো, করলেই তোমার মেহেদি শেষ। কি বিদঘুটে দেখা যাবে বুঝতে পারছ? আদি সামান্তার দুগালে হাত রাখল। শামু নিজের মেহেদি দেওয়া দুহাত দুদিকে সরিয়ে মাথা নাড়িয়ে ছাড়ানোর চেষ্টা করছে। ছাড়ুন, বজ্জাত ছেলে। আদি মুচকি হেসে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে সামান্তার গলায় কিস করল। সামান্তা শিওরে উঠে কাপা গলায় বলল, আপনি কি করছেন? ছাড়ুন গন্ডার কোথাকার। আদি শামুর কথা পাত্তা না দিয়ে শামুর থুতনিতে হালকা করে কামড় দিয়ে বলল, আমি গন্ডার, বজ্জাত না। সামান্তা ধাক্কা দিয়ে বলল, আপনি শুধু বজ্জাতি নন, আপনি একটা লুইচ্চা। একটা মেয়েকে একা পেয়েছি। বলেই দৌড়ে বেরিয়ে গেল। বের হতেই নিশিকে দেখল। কিরে বিড়বিড় করে কাকে গালাগাল দিচ্ছিস? কাকে আবার? তোমার ওই লুইচ্চা ভাইকে। ওই কি বলিস? আমার ভাই লুইচ্চা? তা নয়তো কি? তুমি জানো সে আমার সাথে কি করেছে? আমি ভেবেছি তুমি, তাই বলেছি ব্লাউজের চেইন খুলে পি। আর বলতে পারল না নিশি ওর মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলল, তুই আমার ভাবি, আমার বড় ভাই তোর সাথে কি করেছে সেটা তুই মাইক নিয়ে আমাকে বলছিস? লজ্জা করে না? লাজ লজ্জা কি চাঁদের দেশে গেছে? ভাইয়া তোর পিছনে দাঁড়িয়ে আছে, এবার সামলা। নিশি উল্টো হাঁটা ধরল। শামু ঢোক গিলে পিছনে তাকাল।
আদিক চোখ মুখ কুঁচকে ওর দিকে চেয়ে আছে। শামু জোর করে স্মিত হাসি দিল। কি বলছিলে আমার বোনকে? আমি লুইচ্ছা, আমি তোমার সাথে কি করছিলাম সেটাও বলছো? হায় আল্লাহ, এ মেয়ে বাসরের পরের দিন সবাইকে বলে বেরাবে আমার মান ইজ্জত প্লাস্টিকের কারখানায় পাঠাবে। না মানে? না মানে কি? আমার ক্ষুধা লেগেছে, নিচে যাচ্ছি, খাওয়াচ্ছি তোমাকে। আদি আচমকা আলতো করে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়াল। সামান্তা ফ্রিজ হয়ে গেছে। এ লোক আজকে ভালো সুযোগ পেয়েছে। যাও, এবার সবাইকে বলো গিয়ে আমি কি করেছি। সামান্তা চোখ পাকিয়ে বলল। আদি, কলার কাদি, বেহায়া, বেশরম, নির্লজ্জ, লুইচ্ছা, বদমাইশ, জিরাফ, গন্ডার, ছিলা সাদা মুরগি, উগান্ডা, জলহস্তি। আদি চোখ বড় বড় করে চেয়ে আছে। শামু দৌড়ে নিচে চলে গেল। মেহেদি অনুষ্ঠান ভালোভাবেই যায়। শামু নিজের হাতে সারাক্ষণ আদির নাম দেখেই কাটিয়ে দেয়। রাজের কথা আর এত কিছুর মধ্যে বলা হয় না। সামান্তার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে সবাই ডাইনিং টেবিলে নাস্তা করছে। সামান্তা আদিকে খুঁজছে। নিশি ওকে দেখে নাস্তা করার জন্য ডাকে। আজকে ভার্সিটি যাওয়া হবে না, নাস্তা করে আমাকে হেল্প করবি। আচ্ছা, ভালো হয়েছে, আজ যেতে হবে না, আদির সাথে কথাও বলা যাবে। সামান্তা নাস্তা করে সবার চোখ ফাঁকি দিয়ে উপরে গিয়ে আদির রুমের দরজা খোলার চেষ্টা করতেই দরজা খুলে গেল। আদি দরজা লক না করেই ঘুমায় বেশিরভাগ। সামান্তা দরজা একটু ফাঁক করে ঘরের ভিতর চোখ রাখে। আদি ঘুমাচ্ছে। শামু পা টিপে টিপে আদির বিছানার কাছে গেল। আদি কুশন জড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে ঘুমাচ্ছে। সামান্তা ঘরে পায়চারি করছে আর ভাবছে আদিকে ডাকবে না ডাকবে না। তারপর আদির ঘুমন্ত মুখের দিকে চেয়ে ভাবল, ঘুমাচ্ছে, ঘুমাক, পরে বলা যাবে। সামান্তা ঘর থেকে বের হয়ে গেল। নিচে লিভিং রুমে সবাই বসে আছে। বসে আছে বললে ভুল হবে, শাড়ি দেখছে কে কোনটা পরবে। নিশি উচ্ছ্বসিতভাবে একটা শাড়ি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছে। শামু পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নেমে নিশির সামনে দাঁড়াল। দেখতো শামু, শাড়িটা কেমন? অনেক সুন্দর, তোমাকে খুব মানাবে। ওকে, তোর জন্য এই শাড়িটা দেখেছি। অন্য একটা শাড়ি দেখিয়ে। কিন্তু আপু, এটা তো তোমার শাড়ির চেয়ে বেশি গর্জিয়াস। আমার চেয়ে গর্জিয়াস পরতে সমস্যা কি? তুই এই বাড়ির বউ, একটা ব্যাপার আছে না? আচ্ছা, চুপি চুপি ভাইয়ার রুমে গিয়েছিলি? পুরনো অভ্যাস গেল না? শামু খুক খুক করে কাশতে লাগল। নিশি দেখে ফেলেছে। আদি, শামু সবাই মিলে একসাথে লাঞ্চ করছে। শামু আদির সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজছে। লাঞ্চ শেষে শামু ডাইনিং ছাড়তে যাচ্ছে, তখনই নিশি বলল, বিয়ের কনে, রেডি থেকো, কিছুক্ষণ পর পার্লার থেকে সাজাতে আসবে। বিয়ের কনে? কি বললে তুমি? নিশি মুখ টিপে হেসে বলল, বিয়ের কনে। বিয়ের কনেকে বিয়ের কনে বলবো না তো কি? সবাই মুখ টিপে হাসছে, এমনকি আদিও। সামান্তা সবটা খেয়াল করে বলল, কি হচ্ছে আমাকে একটু খোলাসা করে বলবে। আদি নিশিকে কিছু একটা ইশারা করল, যা শামুর চোখ এড়ায়নি। আদি ইশারা করেই সামিরকে বলল, চলো একটু হেঁটে আসি। তারপর দুজনে হাঁটা ধরল।
নিশি বলল, শামু অ্যাকচুয়ালি বিয়েটা তোর, আমার না। শামু অবাক হয়ে বলল, আমার বিয়ে? কি বলছো, কার সাথে? ওই কার সাথে মানে কি? আমার ভাইকে কি চোখে পড়ে না? নাকি অন্য কাউকে চাস? সামান্তা পিছনে ঘুরে আদির দিকে চাইল। আদি পিছনে ঘুরে সামান্তাকে চোখ মারল। সামান্তা মুচকি হেসে সামনে ঘুরল। তুই এত বোকা কেন হা? বাড়িতে ঢোকার সময় দেখিসনি বড় বড় করে লিখা আদিল উইথ সামান্তা? সামান্তা লজ্জায় মরেই যাচ্ছে। কিছু না বলে নিজের রুমে চলে গেল। আহারে, ভাবি আমার লজ্জা পেয়েছে। সবাই একসাথে হেসে দিল। বিকেল বেলা সামান্তা উপরে গিয়ে ছাদে গিয়ে দাঁড়াল। ওর বাইরেটা দেখতে ইচ্ছে করছে কিন্তু লজ্জায় যেতে পারছে না, তাই ছাদে উঠেছে। গেইটের সামনে সামনে জলজল করছে আদিল উইথ সামান্তা। ইসস, এত বড় লিখাটাও আমার চোখে পড়েনি। আমি এমন কানা হয়ে গেলাম। সব দোষ রাজের। ওর জন্য মেজাজ খারাপ ছিল তাই চোখে দেখিনি। আচ্ছা, এখন কি আদিকে রাজের কথা বলবো? আজ হলুদ, কাল বিয়ে, এখন এসব না বলাই ভালো। ওর মুড নষ্ট করার দরকার নেই। কালকের দিনটা যাক, তারপর ওই রাজকে দেখে নিব। পুরো বাড়ি সাজানো শেষ। লন গার্ডেন, সবকিছু কত সুন্দর লাগছে। সবকিছু আভিজাত্যপূর্ণ। সামান্তা মুগ্ধ হয়ে দেখছে। পিছন থেকে আদি কাঁধে হাত রাখল। হঠাৎ এভাবে কেউ ধরাতে সামান্তা ভয় পেয়ে ছিটকে সরে যায়। আদিকে দেখে শামু নিজের বুকে হাত রেখে ভীত চেহারায় বলে, আপনি কি আমাকে ভয় দেখিয়ে মেরে ফেলতে চান? তুমি আবার ভয় পাও? জানতাম না তো। আর কি বলছিলে তোমাকে মেরে ফেলব? তোমাকে মেরে বউ হারা হব নাকি? এমনিতেই এখানেও আমার তোমার সাথে বাসর করা হয়নি। মুখ ইনোসেন্ট করে। সামান্তার আদির এমন লাগামহীন কথা শুনে থ মেরে গেল। এই ছেলে এত লাগামহীন কেন? আপনি এখানে কেন এসেছেন? বিয়ের আগে বউয়ের সাথে প্রেম করতে, বলেই আদি সামান্তার একদম কাছে চলে গেল। সামান্তা দুহাত আদির বুকে রেখে আস্তে ধাক্কা দিয়ে বলল, দূরে দূরে থাকুন। আদি দূরে দাঁড়িয়ে বলল, ঠিক আছে থাকলাম, তবে আগামীকাল রাতে কিন্তু দূরে থাকব না। তুমি চাইলেও সরাতে পারবে না। বলেই বাঁকা হাসল। সামান্তা চোখ বড় বড় করে চেয়ে রইল। গলা শুকিয়ে যাচ্ছে। সামান্তা গলায় হাত রাখল। কি গো, পানি খাবে? তোমার জন্য বাসর ঘরে এক ড্রাম পানি রাখব। শখ কত? আগে বিয়ে তো হোক, পরে বাকি প্ল্যান করবেন। হু, এই তোমার মাথায় কি উল্টো পাল্টা কিছু চলছে? যদি কিছু চলে ঝেড়ে ফেলো, নয়তো ভালো হবে না। সিরিয়াস ভঙ্গিতে সামান্তা আদির সিরিয়াস ভঙ্গি দেখে বলল, বিয়ে না করলে কি করবেন? বেশি কিছু না, বিয়ে ছাড়াই বাসর করে ফেলব প্রমিস। আগের লাইসেন্স তো আছেই। বাঁকা হেসে সামান্তা চোখ মুখ কুঁচকে বলল, আপনি এই বাসর ছাড়া কিছু বুঝেন না? কথায় কথায় বাসর? অবশ্যই বুঝি। আমি তোমার হাসবেন্ড, তুমি আমার ওয়াইফ। আমাদের বাসর হবে। ছোট ছোট বাচ্চা কাচ্চা হবে। তারা আমাদের মাম্মি পাপা বলে ডাকবে। তারা বড় হবে। বিয়ে হবে। নাতিপুতি হবে। আমাদের দা হয়েছে, হয়েছে, থামুন। এখনই এখান থেকে যান,
নয়তো আপনার বকবক শুনতে শুনতে পাগল হয়ে ছাদ থেকে লাফাবো, তারপর আপনার বিয়ে, বাসরের স্বপ্ন শেষ। আদি হো হো করে হেসে দিল। ওর সামান্তাকে রাগাতে ভালোই লাগে। হাসি থামিয়ে বলল, আজ যাচ্ছি। বিয়ের পর কিন্তু সরাতে পারবে না। সো প্রিপেইড হও। বলেই আদি ছাদ ত্যাগ করল। আদি যেতেই সামান্তাও হেসে দিল। এতক্ষণ অনেক কষ্ট করে নিজের হাসি চেপে রেখেছিল। সামান্তাও চায় ওর আর আদির সম্পর্কের পরিপূর্ণতা পাক। ওদের জীবনটা ভালোবাসায় পরিপূর্ণ হোক। হঠাৎই সামান্তার ফোন বেজে উঠল। হ্যালো। শুনলাম তোমার নাকি বিয়ে, বিয়ের দাওয়াত দিলে না? এত স্বার্থপর তুমি? কে বলছেন? এখনো বুঝতে পারোনি? রা জ হাউ সুইট, তুমি আমাকে চিনতে ভুল করনি। আমার নাম্বার কই পেলেন? আর কি চাই? সে না হয় নাই জানলে, তোমার ফোনে একটা ভিডিও সেন্ড করেছি। চেক করো। বলেই ফোন কেটে গেল। সামান্তা তাড়াতাড়ি ফোন চেক করল। একটা ভিডিও, সেটা দেখে সামান্তা ঘামছে আর বলছে, নো নো, এদিকে ঘুরো না, নো নো। বলেই কাঁদতে কাঁদতে ছাদে বসে পড়ল। হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠল। সামান্তা ফোন রিসিভ করে বলল, আপনি এত বড় অমানুষ? আমি আপনাকে নিতান্তই ভদ্র ছেলে ভেবেছিলাম। আপনি তো একটা শয়তান। সে তুমি যাই বলো। আমি সত্যিই এরকম কিছু করতে চাইনি, তুমি বাধ্য করেছ, আর এখন তুমি আমার কথা শুনতে বাধ্য। নয়তো 1 মিনিটে 1 মিলিয়ন ভিউ হবে। তোমার শ্বশুর একজন রাজনীতিবিদ, তার সম্মান কোথায় যাবে ভাবতে পারছ? আর তোমার নিশি আপু, সে তো সুসাইড করবে। কারণ জয় ভাইয়া বিয়ে করবে না, আর সে মুখ দেখাতে না পেরে আত্মহত্যা করবে। তোমার শ্বশুর শাশুড়ি ও সমাজে মুখ দেখাতে পারবে না। লজ্জায় অপমানে তারাও আত্মহত্যা করবে। পুরো ফ্যামিলি ফিনিশড। হা হা। না, নিশি আপু আপনার ভাবি হয়, ভুলে যাবেন না। আই ডোন্ট কেয়ার। ভাবি দিয়ে কি করব? আর এসব কে করেছে তার কোনো প্রমাণ ও কেউ করতে পারবে না। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এসব টেকনিক আমার জানা আছে। সব প্রমাণ লোপাট করে দেব। কি চান আপনি? সেটা দেখা করে বলবো। তোমাকে একটা অ্যাড্রেস টেক্সট করছি, চলে এসো। আমি কোথাও আসব না। ওকে, নো প্রবলেম। আমি এখনই ভিডিও ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর তুমিও নেটে পেয়ে যাবে। না, এমন করবেন না প্লিজ। তাহলে দেখা হচ্ছে, সময় খুব কম। বাইরে তোমার জন্য লাল একটা গাড়ি অপেক্ষা করছে। আমি অপেক্ষা করব। আর হ্যাঁ, একদম চালাকির চেষ্টা করবে না, তোমার পিছনে আমার লোক আছে। তুমি এখন ছাদে দাঁড়িয়ে আছো, তাই না? আমার লোকেরা তোমাকে ফলো করছে। কাউকে জানানোর চেষ্টা করলে কিংবা কারো সাথে কথা বলার চেষ্টা করছে, সত্যি বলছি খারাপ হয়ে যাবে। সামান্তা কাপা কাপা গলায় বলল, না, আমি কিছুই করব না। আমি আসছি। সামান্তার চোখ বেয়ে পানি পড়ছে। ভাবছে ও কি করবে, সময় কম, ওকে আবার ফলোও করা হচ্ছে। সামান্তা আদির রুমে গিয়ে দেখে কেউ নেই। কিছুক্ষণ পর বেরিয়ে এলো। বাড়ি ভর্তি মানুষ। নিচে গিয়ে বুঝার চেষ্টা করছে কে বা কারা ওকে ফলো করছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। সামান্তা উপায় না দেখে নিজের পার্স নিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেল। সামান্তাও দেখতে চায় ও কি করে,
বাইরের লাল গাড়িতে উঠে বসল। সাথে সাথেই গাড়ি স্টার্ট দিল। সামান্তা গাড়িতে বসে আছে। রাজ ওর কাছে কি চাইতে পারে সেটা রাজের আচরণে স্পষ্ট। সামান্তার কিছুটা ভয় লাগছে। যদি রাজ ওর সাথে খারাপ কিছু করে তাহলে কিছু ভাবতে পারছে না। চোখের সামনে রাজের দেওয়া নিশির ভিডিওটা ভেসে উঠছে। সেদিন পার্টিতে এসব করেছে রাজ। যে পার্টিতে না যাওয়া নিয়ে আদি রাগ করেছিল। ভিডিওতে নিশি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করছিল। সম্ভবত ড্রেসে কিছু পরেছিল আর এটা যে রাজ ফেলেছে সেটা অজানা নয়। নিশির ফেস প্রথমে স্পষ্ট না হলেও শেষের দিকে টিস্যু নেওয়ার জন্য ক্যামেরার দিকে ঘুরে যেখানে নিশি স্পষ্ট। সামান্তাকে নিশি খুব ভালোবাসে। তাই শামুও নিশির সাথে কোনো প্রকার অন্যায় হতে দিবে না। অপরদিকে নিশি সামান্তাকে খুঁজে পাচ্ছে না। বারবার ফোন করছে কিন্তু রিসিভ হচ্ছে না। আদি নিশিকে চিন্তিত চেহারায় দেখে জিজ্ঞেস করে, নিশি এনিথিং রং? না, কিছু তো হয়েছে, তোকে চিন্তিত লাগছে। ভাইয়া আসলে শামুকে পাওয়া যাচ্ছে না। নিশি চোখ বুঝে একদমে বলে ফেলল। আদি ফ্যালফ্যাল করে নিশির দিকে অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে আছে। পুরো বাড়ি খুঁজেছি। বারবার ফোন করছি কিন্তু পাচ্ছি না। অজানা আতঙ্কে আদির বুকে মোচড় দিয়ে উঠে। তবুও নিজেকে শান্ত রেখে বলল, এদিকেই আছে কোথাও, তুই টেনশন করিস না, আমি দেখছি। আদি ফোন বের করে কল দিতে গিয়ে সামান্তার একটা মেসেজ দেখে। সামান্তা পার্স নেওয়ার বাহানায় অনেক কষ্টে আদিকে ছোট করে একটা মেসেজ করে। আদি, আমি রাজের সাথে দেখা করতে যাচ্ছি। আর কিছু লিখতে পারেনি কারণ তখন ওর দরজার সামনে কয়েকজন ছিল। এখন এরা কি মেহমান না রাজের লোক জানে না। ফোন থেকে সাথে সাথেই মেসেজ ডিলিট করে বের হয়ে যায়। আদিকে রাজের কথা জানিয়ে রাখে যাতে কোনো বিপদে পড়লে ওকে রিস্কিউ করতে পারে। মেসেজটা দেখে আদির গায়ে আগুন জ্বলে উঠে, চোখমুখ হিংস্র রূপ ধারণ করল। সাথে সাথেই একজনকে ফোন করে। হ্যালো, আমি মেসেজ করে একটা নাম্বার পাঠাবো, সেটা ট্র্যাক করে লোকেশন জানাও এস সুন এস পসিবল। ওকে। আদি নিশিকে বলে গেল যাতে কাউকে কিছু না বলে। আদি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল, সাথে কিছু গার্ডকে। শামু, হাউ কুড ইউ ডু দিস? ইউ হ্যাভ টু প্রে ফর দিস। আমার ভালোবাসা বুঝিসনি, দাম দেশনি। একবার তোকে পাই তোর যে কি হাল করব। তুই বিয়ে রেখে আমাকে রেখে রাজের কাছে গিয়েছিস, এই জন্যই আমাকে এত অবহেলা করেছিস। সব কিছুর মূল্য দিতে হবে তোকে, চরম মূল্য। শামু গাড়িতে বসে অতি সাবধানে গাড়িতে বসা লোককে ফাঁকি দিয়ে নিজের পার্সের ভিতরে অন্য একটা ফোনে রেকর্ডার অন করে রাখল। তারপর নিজের ব্যবহৃত ফোনটা হাতে রেখে দিল। গাড়িটা একটা নিরিবিলি জায়গায় এসে থামল। শামু বড় একটা নিঃশ্বাস নিয়ে সাহস সঞ্চার করে কাঁপা কাঁপা পায়ে গাড়ি থেকে নামল। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ঢুকতে ইচ্ছে করছে না, তবুও আল্লাহর নাম নিয়ে ঢুকে গেল। ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। কাউকে দেখা যাচ্ছে না। অপর দিকে আদির ফোন বেজে উঠল। পেয়েছ? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অ্যাকাউন্টে বিল চলে যাবে। আদি ফোন রেখে বিজয়ের হাসি দিল। আসছি সামান্তা, তোর আর তোর আশিকের কাছে। ওয়েলকাম সামান্তা, ওয়েলকাম।
আমি জানতাম তুমি আসবে, দাঁড়িয়ে আছো কেন, এসো, ভিতরে এসো। সামান্তা ঘৃণার দৃষ্টিতে রাজের দিকে চাইল। এভাবে চেয়েও না, বুকে বড় লাগে। আপনি এতটা নিকৃষ্ট, আপনি এভাবে কথা বলছেন কিভাবে? মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়? যাই হোক, কি চান বলুন? আগে তো বসো। তোমাকে দেখে অনেক বিধ্বস্ত লাগছে। বসো। সামান্তা কিছু না বলে বসে পড়ল। ও হ্যাঁ, আজ তো তোমার গায়ে হলুদ ছিল, তাই না? ঈষৎ সেটা আর হলো না। ফালতু না বকে বলুন কি চান? তোমাকে। মানে কি? ওয়েট, তোমার ফোন দেও, দেখি কাকে ফোন দিয়ে রেখেছ। রাজ শামুর ফোন কেড়ে নিয়ে গেল। শামু জানতো এমনটাই করবে। চেক করে কিছুই পেল না। তখনই আদির ফোন এলো। রাজ কেটে ফোন সুইচ অফ করে দিল। গুড গার্ল। কি জানি বলছিলে, কি চাই? আমি তোমাকে চাই। আই ওয়ান্ট টু মেরি ইউ। সিম্পল। রাজের কথা শুনে শামুর প্রচণ্ড রাগ হচ্ছে। চিৎকার করে বলল, হাউ ডেয়ার ইউ, আর ইউ ম্যাড? আমি মেরিড। ভুলে গেছেন? সো হোয়াট? ডিভোর্স দেবে। শামু দাঁতে দাঁত চেপে বলল, কালকে আমার আদির সাথে পুনরায় বিয়ে। আর আমি বিয়ে করব। ডিভোর্স তো দূরে থাক। ভুলে যেও না, আমার কাছে কি আছে? কি আছে? তাচ্ছিল্যের সুরে। তোমার নিশি আপুর চেঞ্জিং ভিডিও। যে ছেলে মেয়েদের ওয়াশরুমে ক্যামেরা সেট করে ভিডিও বানায়, আমি তাকে বিয়ে করার জন্য আদিকে ছেড়ে দিব? হাসালেন আমায়। হা। যা করেছি তোমার জন্য করেছি। কিভাবে করলেন? আপনার ভাইয়ের বউ সে। আপনার ভাইকে কি জবাব দিবেন? আপনার একটুও ভয় হল না? প্রথমত, ট্রাপটা তোমার জন্য ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তুমি যাওনি। তাই নিশি ভাবিকেই ফাঁসাতে হল। আর জয় জানবেও না। তার ড্রেস আপনি নষ্ট করেছেন ইচ্ছে করে? হ্যাঁ, আমি ওনার উপর পুরো ট্রে ভর্তি ড্রিঙ্ক ফেলে দিয়েছি, যাতে ওয়াশরুমে যেতে বাধ্য হয়, চেঞ্জ করতে হয়। ছি। হা, নাইস প্ল্যানিং, তাই না? খুবই জঘন্য কাজ করেছেন আপনি, এর জন্য আপনার শাস্তি পাওয়া উচিত। আপনি আপুর ভিডিও কিছুই করবেন না। আমি এখন বাসায় যাব, ফোন ফেরত দিন। তোমার কি মনে হয় তোমাকে এমনি এখানে এনেছি? তুমি আর ফিরে যেতে পারবে না। তুমি এখানেই থাকছ। না আজ তোমার হলুদ হবে, না কাল তোমার বিয়ে। পরশুদিন ফিরে যাবে আর বলবে তুমি ডিভোর্স চাও আর আমাকে বিয়ে করবে। কখনো না। আপনি আমাকে যতটা ফুটবল ভাবছেন আমি তা নই। আই নো দিস। বাট তোমার কাছে আর কোনো রাস্তা নেই। কন্ডিশন এটাই। তুমি আদিকে বিয়ে করছো না, আমি নিশিতা ভাবির ভিডিও ভাইরাল করব না। অন্যথায়। সামান্তা কি করবে বুঝতে পারছে না। রাজকে কিছু সময়ের জন্য থামিয়ে রাখতে হবে, যাতে কিছু না করে বসে ভিডিও নিয়ে। কারণ শামুর কাজ শেষ। এখন কাউকে প্রয়োজন, কিন্তু কিভাবে কি করবে? এখানে কতক্ষণ বসে থাকবে? বাসায় সবাই চিন্তা করছে। মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। তখনই হুড়মুড় করে আদি ভিতরে ঢুকে।
রাজ তা দেখে বলে, ইউ চিট অন মি। সামান্তা আদিকে দেখে প্রাণ ফিরে পায়, তবে খুশি হতে পারে না আদির রক্তিম হিংস্র ফেস দেখে। আদির চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। মনে হচ্ছে ওই চোখ দিয়ে শামুকে পুড়িয়ে ধ্বংস করে দিবে। সামান্তা ভয় ভয় উঠে দাঁড়ায়। আদি সামান্তাকে সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় মেরে বসে। সামান্তা অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর চিৎকার করে বলে, তোর এত বড় কলিজা, তুই আমাকে ধোঁকা দিস। কিছুক্ষণ আগেও তোকে সাবধান করেছিলাম, কিন্তু তুই শুনিসনি। না করা সত্ত্বেও এই ছেলের সাথে তুই প্রেমলীলা চালিয়ে গিয়েছিস। একবারও আমার কথা ভাবলি না? আমার ভালোবাসা তোর চোখে পড়ল না? তুই বিয়ে করবি না বলে প্রেমিকের কাছে চলে এসেছিস? পালিয়ে থাকতে পারবি? তুই কি ভেবেছিস আমি তোকে এই ছেলের হাতে তুলে দেব? এতটা মহান আমি নই, আমার বিয়ে করা বউকে তার প্রেমিকের হাতে তুলে দেব। সামান্তার চোখে পানি ছলছল করছে। গার্ডদের ইশারা করে বলল, ওকে, রাজকে নিয়ে যাও তোমরা। ওকে তো পরে দেখব, আগে একে শামু দেখে নেই। সামান্তার আদির সাথে কথা বলার সাহস হচ্ছে না। আদি শামুকে টানতে টানতে গাড়িতে ছুঁড়ে মারে। তারপর নিজেও গাড়িতে উঠে বসে। সামনে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পাশেই আদি। শামুর চোখ বেয়ে পানি পড়ছে। আদির সারা শরীর রাগে কাঁপছে, হাতের মুঠো শক্ত করে আছে। রাগে নাকের ডগা এতটাই লাল হয়ে আছে যে সে লাল আভা পুরো মুখ জুড়ে ছড়িয়ে পড়েছে। দাঁতের সাথে দাঁত চেপে বসে আছে। সামান্তা ঢোক গিলে বলল, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি যা ভাবছেন তা নয়, ওর সাথে। আদি দাঁতে দাঁত চেপে সামনের দিকে চেয়েই বলল, চুপ করবি তুই? না চাইছি সেই লোকগুলোর সামনে তোকে অপদস্থ করি। মুখ দিয়ে যদি আর একটা টু শব্দ বের হয় তবে আমি কি করব আমি নিজেও জানি না। সামান্তা ভয় চুপ হয়ে গেল, কারণ ও জানে আদির রাগ আদির কন্ট্রোলের বাইরে। কি করবে নিজেও জানে না। তারপর আদি একা একাই বলছে, আমারই ভুল। আমি চেয়েছিলাম সোসাইটিতে বিয়েটাকে স্বীকৃতি দিতে, সবাইকে জানাতে, ওকে ওর প্রাপ্য মর্যাদা দিতে, কিন্তু ভুল করেছি। এ তো এর যোগ্যই না। শামু কিছু বলতে গিয়েও থেমে যায়। গাড়ি বাড়ির সামনে আসতেই আদি নেমে শামুকে টেনে গাড়ি থেকে বের করে। শামু পার্সটাকে আঁকড়ে ধরে রাখে। শামু আদিকে বিভিন্ন কথা বলছে, কিন্তু আদি কানেই নিচ্ছে না। ওকে এভাবে টানতে দেখে সবাই অবাক। সবাই এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, ওকে এভাবে টানছিস কেন? আদি কারো উত্তর না দিয়ে সিঁড়িতে পা রাখে, তারপর পিছনে ঘুরে চোয়াল শক্ত করে বলে, আজকে আমার আর শামুর মাঝে কেউ এলে আমি এই বাড়ি জ্বালিয়ে দেব। কেউ আসবে না পিছনে। ওর সাথে আমার বোঝাপড়া আছে। হাসব্যান্ড ওয়াইফের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি আমি সহ্য করব না। বলেই উপরে দিকে যাচ্ছে। শামুর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। শামুর বাবা মাও নির্বাক। তারা কিছুই বুঝতে পারছে না। মেয়ের জন্য ভয় পাচ্ছে। আদির বাবা শামুর বাবার কাঁধে হাত রাখলেন। আদি সামান্তাকে নিজের রুমে নিয়ে দরজা লক করে বিছানায় ছুঁড়ে মারল। সামান্তা মাথা তুলে কাঁদছে। তারপর আদির দিকে ঘুরে আদি নিজের গায়ের টি শার্ট খুলছে। শামু আদির এহেন কাজে ভয় পেয়ে যায়। এক লাফে উঠে বসে
কাপা কাপা গলায় বলল, কি হো করর ছে ন। আদি টি শার্ট ফ্লোরে ছুঁড়ে ফেলে শামুর দিকে এগিয়ে বলল, কি করছি বুঝতে পারছ না? ছাদে কি প্রমিস করেছিলাম ভুলে গেছ? সামান্তা ভয় পিছাতে পিছাতে বেডের কোণায় চলে গেল। কান্নার গতি বেড়ে গেল। দুহাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করে বলল, প্লিজ স্টপ দিস, প্লিজ। আদি একটানে সামান্তাকে বিছানায় চেপে ধরল। তারপর চোয়াল শক্ত করে বলল, আমি তোর হাসবেন্ড। কিসের কমতি আছে আমার মাঝে? কেন আমার ভালোবাসাকে তুচ্ছ করে রাজের সাথে সম্পর্ক করেছিস? বল। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ছাড়ুন আমাকে, আমার কথা শুনুন, কাঁদতে কাঁদতে বলল। শামু নিজেকে ছাড়াতে চাইলে আদি ওর হাত দুটো শক্ত করে ধরল। সামান্তার দুহাত ব্যথায় শেষ হয়ে যাচ্ছে। চুপ, এসব বলে তুই আর পার পাবি না। আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস, কিন্তু না, তুই আমার ইমোশন নিয়ে খেলেছিস, প্রতিশোধ নিয়েছিস। বলেই আদি সামান্তার গলার ওড়না টেনে ছুঁড়ে ফেলে দেয়। সামান্তা চিৎকার করে উঠে। আদির মুখের গরম নিঃশ্বাস ওর মুখের উপর পড়তেই সামান্তা চিৎকার করে বলে, আদি প্লিজ, আমার কথা শুনো। আমি ওকে ভালোবাসি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওর সাথে আমি পালিয়ে যাইনি। ওর সাথে পালানোর হলে তোমাকে মেসেজ করে জানাতাম না। আদি থমকে গেল। মাথাটা হালকা উঁচু করে শামুকে দেখছে। আস্তে আস্তে শামুর হাত ছেড়ে দিচ্ছে। সামান্তা ওকে আদি বলেছে, তুমি করে বলছে, যে কিনা সব সময় টাইটেল সহ নাম বলতো। আর হ্যাঁ, ঠিকই তো, শামু পালানোর হলে রাজের নাম বলতো না। কারণ শামু ভালো করেই জানে আদি ওকে খুঁজবে। তাহলে কি ছিল? সামান্তা হাত আলগা পেয়ে আদির পিঠে দুহাত রেখে নিজের সাথে মিশিয়ে নিল। তুমি এখন রেগে আছো। রাগের বশে এমন কিছু করো না, যাতে পরে পস্তাতে হয়। আমার উপর তোমার অধিকার আছে, তুমি আমার সাথে যা খুশি করতে পারো, কিন্তু আগে আমার কথাগুলো শুনো, আমাকে বিশ্বাস করো। আমি ওকে ভালোবাসি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ট্রাস্ট মি। তাহলে কি এসব? কেন গিয়েছিলে? সামান্তা আদিকে ছেড়ে দিয়ে উঠে বসে চোখ মুছে বলতে শুরু করে, আপনি ছাদ থেকে আসার পর একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। পরে জানতে পারি রাজ নাম্বার কোথায় পেয়েছে জানি না। আমাকে ও একটা ভিডিও পাঠায়। ভিডিওয় কথা শুনে আদির বুকে মোচড় দেয়। তারপর কাপা কাপা গলায় অস্থির হয়ে বলে, ভিডিও? সামান্তার চোখে আবার পানি এসে পড়ে। ও বলে, যেদিন পার্টিতে আমি যাইনি সেদিন ও নিশি আপুর ড্রেস চেঞ্জের একটা ভিডিও বানায়। আর ওটা দিয়েই আমাকে ব্ল্যাকমেইল করছে। আদির হাতের মুঠো শক্ত হয়ে আছে। চেহারা আবার হিংস্র রূপ ধারণ করে। ওর বোনের ভিডিও বানিয়েছে। ওর ইচ্ছে করছে রাজকে এখনই খুন করে পুঁতে দিতে। কড়া গলায় জিজ্ঞেস করে, তারপর? ও আমাকে বলে ওর সাথে দেখা করতে। যদি না যাই বা কাউকে জানাই তাহলে নেটে ভিডিও ছেড়ে দিবে। আর ও যে এসব করেছে তার প্রুফ ও রাখবে না। এই বাড়িতে কয়েকজন ছিল যারা আমাকে ফলো করছিল, তাই আমি কাউকে কিছুই বলতে পারিনি। আপনাকে ছোট করে জাস্ট মেসেজ লিখে যাই যাতে আপনি আমার খোঁজ করেন। আদি শান্ত স্বরে বলল, তারপর ও তোমাকে কি বলেছে?
সামান্তা একবার আদির চোখের দিকে চেয়ে কিছুক্ষণ চুপ থেকে ব্যাগ থেকে ফোন বের করে রেকর্ড শোনাল। রেকর্ড শুনে আদির মেজাজ টুঙ্গে। রেকর্ড শুনে সামান্তার বাহু চেপে ধরে বলল, আমাকে আগে জানাওনি কেন? কতদিন ধরে চলছে এসব? সামান্তা আমতা আমতা করে বলল, আপনার সাথে ফার্ম হাউস থেকে আসার পরের দিন ভার্সিটির সামনে দেখি। আমি ওনাকে বলি ওনার সাথে আমি কোনো ফ্রেন্ডশিপ করতে চাই না, উনি যেন আমাকে আর বিরক্ত না করে। অনেক রাগারাগি করি, কিন্তু তারপর দুদিন গেইটের সামনে দেখি। আমি না দেখার ভান করেই চলে আসি। আমার মনে হচ্ছিল ব্যাপারটা আপনাকে জানানো দরকার, তাই কালকে ভার্সিটি থেকে ফিরে আপনাকে জানাতে চাই, কিন্তু বাড়িতে অনুষ্ঠান, আব্বু আম্মুকে দেখে বিষয়টি মাথা থেকে বেরিয়ে যায়। আজকে সকালে আপনার ঘরে গিয়েছিলাম কিন্তু আপনি ঘুমিয়েছিলেন। তারপর দুপুরে যখন দেখা হলো তখন বিয়ের কথা শুনে আর বলতে পারিনি, ভেবেছিলাম পরে বলবো। আমি সত্যিই ভাবতে পারিনি এমন কিছু হবে। রাজ ছেলেটা এত খারাপ কিছু করবে, সত্যি বলছি। এত কিছুর পর তুমি একা চলে গেলে? তোমার সাহস তো কম না? তোমার ভয় লাগলো না ও যদি তোমার সাথে কিছু করে দিত? আমি যদি না যেতাম? আমার তখন শুধু নিশি আপুর কথাই মনে হচ্ছিল, আর আমি জানতাম আপনি যাবেন। আর না গেলে? না গেলে কি? সামান্তা কোমর থেকে মিনি পিস্তল বের করে বলল, ও আমার সাথে খারাপ কিছু করতে চাইলে আমি ওর পায়ে গুলি মেরে দিতাম। তুমি এটা কই পেলে? আপনার রুমের ড্রয়ার থেকে নিয়ে গেছি। আদি কিছুক্ষণ চুপ থেকে শামুর হাত থেকে পিস্তলটা নিয়ে নিজের কোমরে গুজে উঠে দাঁড়াল আর বলল, নিশিকে এসব বলো না, ও খুব সরল, মানতে পারবে না। তারপর নিজের টি শার্ট ঠিক করে পরে নিল। শামু বুঝতে পারছে আদি কোথাও যাচ্ছে। কোথায় যাচ্ছেন? আদি টি শার্ট পরে সামান্তার ওড়না তুলে ওর গায়ে জড়িয়ে দিয়ে বলল, তোমার মুখে তুমিটাই ভালো লাগে। তারপর ওর গালের দিকে চেয়ে অপরাধীর দৃষ্টিতে ওর দিকে তাকাল। বাম গাল লাল হয়ে ফুলে উঠেছে। রাগের মাথায় সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরেছে। আদি শামুর বামগালে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, সরি শামু, আমাকে ক্ষমা করে দিও। আমি রাগের মাথায় না জেনে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ ক্ষমা করো। আদি উঠে দাঁড়াল। সামান্তা আবারও প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? আদি ঘুরে রহস্যময়ী হাসি হেসে বলল, ওকে একটু সাইজ করে আসি। ও আদির বোন আর স্ত্রীর সম্মানে হাত দিয়েছে। ও নিশির। আমি ওর কলিজা কেটে কুত্তা দিয়ে খাওয়াব। শেষের কথাগুলো বলার সময় আদি অদ্ভুতভাবে কাঁপছে। সামান্তা বুঝতে পারছে আদি ভয়ানক কিছু ঘটাবে। শামু ওর কাছে গিয়ে ওর হাত ধরে বলল, তুমি কোথাও যাবে না, কিচ্ছু করবে না। ওকে পুলিশের হাতে তুলে দেও, যা করার আইন করবে। আদি শামুর হাত ছাড়িয়ে বলল, তাতে আমার শান্তি হবে না। শামু আদিকে আবার আটকে দিল। আদি বুঝতে পারল শামু ওকে বাধা দিবেই। আদি শামুর ওড়না নিয়ে ওর দুহাত বাঁধছে। কি করছেন? হাত বাঁধছেন কেন? ছাড়ুন। সামান্তা ছুটার জন্য ছটফট করছে, কিন্তু আদির শক্তির সাথে পেরে উঠতে পারেনি। আদি শামুকে বেঁধে বেডে রেখে বলল, সরি জান। এ ছাড়া আর কোনো উপায় ছিল না।
তুমি রেস্ট করো। আদি উঠে বেরিয়ে গেল। শামু চিৎকার করে আদিকে ডাকছে। আদি দরজা বাইরে থেকে লক করে চলে গেল। সামান্তা উঠে দরজার সামনে গিয়ে দরজা মাথা দিয়ে, কাঁধ দিয়ে, বাহু দিয়ে ধাক্কাচ্ছে আর চিৎকার করছে। রুম সাউন্ড প্রুফ হওয়ায় কেউ শুনতে পাচ্ছে না। সামান্তার মনে কু ডাকছে। খারাপ কিছু হতে যাচ্ছে কিন্তু ও অসহায়। আদি হনহন করে সিঁড়ি দিয়ে নামছে। সবাই ওকে দেখে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসছে। আদি বাবা আদিকে জিজ্ঞেস করল, শামু কই? আমার ঘরে। ও ঠিক আছে তো? ওর সাথে কিছু করিসনি তো? বাবা আমি ওর সাথে কি করব? শামু আমার বউ, আমি ওকে ভালোবাসি। ওর সাথে কিছু করার কথা ভাবতেই পারি না। কিছু জানার ছিল জেনেছি। এখন আমার কাজ আছে, আমি যাচ্ছি। নিশি কেউ যেন আমার ঘরের দরজা না খোলে, শামুকে কেউ যেন বিরক্ত না করে। তাহলে ভালো হবে না। আচ্ছা। আদির বাবা চিৎকার করছে, আদি কোথায় যাচ্ছ তুমি? আদি কোনো জবাব না দিয়ে বেরিয়ে গেল। ছেলের এমন অবস্থা দেখে আহনাফ চৌধুরীর ভয় হচ্ছে। তিনি তার লোকদের আদির পিছে পাঠাল। সামান্তা বারান্দায় দাঁড়িয়ে আদিকে চিৎকার করে ডাকছে। কিন্তু আদি পাত্তা না দিয়ে গাড়িতে উঠে বসে। ওর মাথায় এখন অন্য কিছু চলছে। আদির গাড়ি চলে গেল। সামান্তা আবার দরজায় গিয়ে ধাক্কা মারছে। হাতের বাঁধন খোলার চেষ্টা করছে। পিছনের দিকে বাধায় খোলতে পারছে না। হাত মোচড়ামুচড়ি করছে। শামু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে সোফায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। নিশি দরজা খোলে শামুকে ওই অবস্থায় দেখে চমকে যায়। তাড়াতাড়ি ওর হাতের বাঁধন খুলে ওর শরীর ঝাঁকাল। সামান্তা ধীরে ধীরে চোখ মেলল। সামান্তা অস্থিরতার সুরে বলল, আদি, আদি কোথায়? নিশি চুপ করে আছে। কি হলো নিশি আপু, কথা বলো, আমার ভয় লাগছে। আদি কোথায়? সব ঠিক আছে তো? নিশি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করল, ভাইয়া রাজকে অনেক মেরেছে। মেরে হাত পা, নাকমুখ ফাটিয়ে ফেলেছে। ওকে গুলিও করেছে, কিন্তু বাবার লোকেরা সময় মতো যাওয়াতে গুলিটা লাগেনি। ভাইয়াকে অনেক কষ্টে আটকিয়েছে। জানিসই তো ভাইয়া কত জেদি। রাজকে বাবার লোকেরা তাৎক্ষণিক হসপিটালাইজ করে। ওর অবস্থা অনেক ক্রিটিক্যাল। জানি না কি হবে, তবে মরে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। জানিসই তো জয়ের বাবা আর রাজের বাবাও প্রভাবশালী লোক। বাবা যদি নিজের ক্ষমতায় ছেলেকে বিপদমুক্ত করতে যায় তবে সমালোচনার মুখে পড়বেন। কারণ বাবা একজন রাজনীতিবিদ, সমাজসেবী। রাজের বাবা এসব জানার পর পুলিশ কমপ্লেইন করেছে। আদি? আদি এখন কই? থানায়, ডিসির রুমে বসিয়ে রেখেছে। বাবা আর তার চেনাজানা লোকেরা ভাইয়ার কাছে যাচ্ছে। তোর আব্বুও সাথে গিয়েছে। জানি না কি হচ্ছে। এতক্ষণে হয়তো পৌঁছে গেছে। ভাইয়াকে ছাড়ানোর জন্য উকিলের সাথে কথা বলে জামিনের ব্যবস্থা করবে। এখন রাত 12টা বাজে, জানি না ছাড়াতে পারবে কিনা। জয়ের কাছে খোঁজ নিয়েছি, রাজের অবস্থা অনেক খারাপ। কোনো ভরসা নেই। শামু দৌড়ে নিচে গেল। নিচে থমথমে অবস্থা। সবাই চুপটি করে বসে আছে। যেখানে আজ হৈহুল্লোড় করার কথা ছিল সেখানে শোকের ছায়া।
সামান্তাকে দেখে সামান্তার মা এগিয়ে এলো। তিনি রাগান্বিতভাবে বলল, শামু, এসব কি? আদি এমন কাজ কেন করেছে? সত্যি করে সব বল। তুই কেন গিয়েছিলি ওখানে? ওই ছেলের কাছে কেন গিয়েছিলি? সবাই সামান্তার মুখের দিকে উত্তরের জন্য চেয়ে আছে। কিন্তু শামু কি বলবে? কি করে বলবে কেন গিয়েছিল, আদি কেন এমন করেছে? আদি যাওয়ার সময় বলে গেছে যেন নিশি এসব না জানে। শামুর মা শামুকে ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, কথা বল, চুপ করে আছিস কেন? শামুর ব্রেইন স্টপ হয়ে গেছে। কিছুই মাথায় আসছে না। এত টেনশন আর এমন সিচুয়েশনে ব্রেন স্টপ হওয়ারই কথা। তাই মুখে যা এলো তাই বলে দিল। আসলে রাজ আমাকে বিরক্ত করছিল, ফোন করে আজেবাজে কথা বলছিল, তাই আমি গিয়েছিলাম। এক নিঃশ্বাসে বলে দিল। আর তাই তুমি নিজের গায়ে হলুদ রেখে, বাড়ি ভর্তি মেহমান রেখে কাউকে কিছু না জানিয়ে ওকে জবাব দিতে চলে গেলে? শামু মাথা নিচু করে আছে। কিছুই বলছে না। কথা বলছিস না কেন? শামু তাও চুপ করে আছে। আদি ফুপ্পি বলে উঠে, এ মেয়ে তো অনেক ডেঞ্জারাস। ঘরে বর আর বাইরে আরেক ছেলেকে ফাঁসিয়েছে, আর নিজের বরের হাতে সে ছেলেকে মারিয়েছে। কি শিয়ান মেয়েরে বাবা! শামুর মায়ের এবার আর সহ্য হল না। তিনি কষিয়ে শামুর দুগালে দু চড় বসিয়ে দিলেন। তার এহেন কাজে চারদিক স্তব্ধ। সামান্তাও ছলছল চোখে মায়ের দিকে করুণভাবে চেয়ে আছে। ওর মা ওকে মেরেছে যেন ওর বিশ্বাসই হচ্ছে না। কোনো ভুল বা অন্যায় করলে তিনি শামুকে বকুনি দিতেন, কড়া গলায় শাসন করতেন। 2-3 দিন কথা বলতেন না। এভাবেই শাস্তি দিতেন, কখনো গায়ে হাত তুলতেন না। শামুর মা চিৎকার করে বলল, তোকে এই শিক্ষা দিয়েছি। তোর জন্য আজ এই বাড়ির এমন অবস্থা। আদি তোর জন্য এত বড় ভুল করেছে। কি করলি এটা তুই শামু? এই মানুষগুলোর ভালোবাসা দাম এভাবে দিলি? শামুর মা আবার শামুর দিকে এগুতেই নিশি বলল, আন্টি কি করছেন? ও কি ইচ্ছে করে করেছে? বুঝতে পারেনি ভুল হয়ে গেছে। আপনি শান্ত হন। সামির এসে মাকে সামলাচ্ছে। আম্মু প্লিজ রুমে চলো। সামির ওর মাকে টেনে নিয়ে গেল। নিশি সামান্তাকে আদির রুমে নিয়ে গেল। সামান্তা যেন পাথর হয়ে গেছে। আদির মা একবারও শামুর কাছে আসেনি, কথা বলেনি। শামুর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আদির জিনিসপত্র ছুঁয়ে ছুঁয়ে দেখছে। বারান্দায় বসে একদৃষ্টিতে গেইটের দিকে চেয়ে আছে। ভোর হয়ে এসেছে। শামু ওভাবেই বসে আছে। কিন্তু আদি এলো না। কাঁদতে কাঁদতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। সকাল 8টায় ঘুম ভাঙল। কিছুক্ষণ পরে নিচে গেল। কিন্তু কেউ ওর সাথে কথা বলছে না। কিভাবে যেন তাকাচ্ছে। শামু নিশির ঘরে গেল। নিশি ঘুমিয়ে আছে। গালে চোখের পানি শুকিয়ে দাগ বসে আছে। নিশ্চয়ই ভাইয়ের জন্য কেঁদেছে। শামুর ইচ্ছে করছে না ওকে ডাকতে। শামু ভেবে পাচ্ছে না কি করবে, কিভাবে আদির খোঁজ নিবে। শামু আবার আদির রুমে গিয়ে বসল। ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তার চেয়ে বেশি বুকের ভিতর ফাঁকা লাগছে। সব আমার জন্য হয়েছে। সবকিছুর জন্য আমি দায়ী। কিছুক্ষণ পর শামু আবার নিশির রুমে গেল। নিশি শুয়ে আছে। শামুর আসার শব্দে উঠে বসে
আপু, এখনো কেউ এলো না কেন? এতরাতে জামিন করতে পারেনি। চলে আসবে, কিছুক্ষণ পর জামিন হয়ে যাবে। তুই চিন্তা করিস না। তবে খারাপ খবর এই যে রাজের অবস্থার অবনতি ঘটেছে। মরে গেলে সমস্যা হবে। দোয়া কর ও যেন বেঁচে যায়। সামান্তা দীর্ঘশ্বাস ফেলে আদির রুমে আসে। দুপুর 12টা। নিশি খাবার নিয়ে শামুর রুমে এসেছে। মেয়েটা গতকাল দুপুরে খেয়েছে, তারপর আর কিছুই খায়নি। সামান্তা মেঝেতে হাঁটু মুড়ে বসে আছে। শামু। শামু মুখ তুলে নিশিকে দেখল। তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে। আমার ক্ষুধা নেই। শামু এমন করে না, কিছু খেয়ে নে। গতকাল দুপুরে লাস্ট খাবার খেয়েছিস, এমনি বাড়িতে এই অবস্থা, তার উপর যদি তুই অসুস্থ হয়ে পড়িস বুঝতেই পারছিস। নিশি জোর করে ওকে কিছুটা খাবার খাইয়ে দিল। তারপর বলল, ভালো লাগছে না, বাড়িতে কেমন দম বন্ধ করা পরিস্থিতি। এসব না হলে আজ তোদের বিয়ে হতো। সবাই কত মজা করতাম। এই মুহূর্তে সাজগোজ এটা সেটা নিয়ে বিজি থাকতাম। নিশি অভিমানের সুরে বলল, আর আমি সব নষ্ট করে দিলাম। নিশি কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল, কি এমন হয়েছিল শামু? সিরিয়াস কিছু যে হয়েছে আমি শিওর, নয়তো তুই ওভারে যেতে পারতি না। আপু, তোমাকে কি করে বলবো কি হয়েছিল? পার্টিতে নাম্বার নেওয়ার পর থেকেই আমাকে ফোন দিয়ে বিরক্ত করত, তাই নাম্বার চেঞ্জ করি। কিন্তু ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকত, আমি এভয়েড করতাম। তারপর জানিনা নাম্বার কই পেল, আমাকে ফোন করে উল্টো পাল্টা কথা বলছিল। নাম্বার আমি দিয়েছি। শামু চমকে গিয়ে বলল, তুমি? হ্যাঁ, কিন্তু আমি এসব জানতাম না। বিয়েতে ওদের ইনভাইট করা হয়েছে। রাজ আমাকে ফোন করে বলে, তুই বিয়ে করছিস আর ওকে একবার ও পার্সোনালি ইনভাইট করিসনি। তুই আর ও নাকি খুব ভালো ফ্রেন্ড। তোর নাম্বার নাকি ডিলিট হয়ে গেছে, তাই তোর নাম্বার চায় আর আমিও দিয়ে দেই, কিন্তু ভাবিনি ও এসব করবে। ও তোকে ডিস্টার্ব করে। আমাকে ক্ষমা করিস। না আপু, তোমার কোনো দোষ নেই, কুকুরের কাজ কামড় দেওয়া। আর ও তাই করেছে। তুমি না দিলে অন্যভাবে কালেক্ট করত। দেখো, কি আশ্চর্যজনক ব্যাপার, আমি ওকে ঘৃণা করি কিন্তু বারবার আল্লাহর কাছে ওর সুস্থতা কামনা করছি। এছাড়া আর উপায়ও নেই। বিকেল 4টা। আদি বাড়িতে ফিরেছে। সবাই একসঙ্গে বাড়িতে ফিরেছে। আদির মা আদিকে জড়িয়ে কাঁদছে। একদিনেই চেহারার কি হাল হয়েছে। আদির চোখ শামুকে খুঁজছে, কিন্তু শামু আশেপাশে নেই। হয়তো অভিমান করে দূরে আছে। আদি নিজের রুমে গিয়ে ফ্রেশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তারপর শামুর অভিমান ভাঙ্গাবে। বাড়িতে যেন আবার খুশি উপচে পড়েছে। আদি নিজের রুমে গিয়ে কাবার্ড থেকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে আবার থেমে গেল। মাথা ঘুরিয়ে সোফার দিকে চাইল। শামু একটা কুশন কোলে নিয়ে সোফায় বসে বসে ঘুমাচ্ছে। আদি মুচকি হেসে শামুর দিকে এগুল। শামুর পাশে বসে। শামুর ঘুমন্ত চেহারায় বিষণ্ণতা ও ছাপ স্পষ্ট। আদি শামুর চোখে জোরে জোরে ফু দিচ্ছে। ফু দেওয়ার ফলে শামু কিছুটা নড়েচড়ে উঠে। ঘুমে ব্যাঘাত ঘটায়, কপালে বিরক্তির ছাপ ফুটে উঠে। আদি মুখ টিপে হাসছে। তারপর আরো জোরে জোরে ফু দেয়। সামান্তা বিরক্ত হয়ে চোখ খুলে নেয়।
সামান্তা আস্তে আস্তে চোখ মেলে। ছোট ছোট করে চোখ মেলে সামনে আদিকে দেখতে পায়। তারপর ভালো করে চোখ মেলে আদি হাস্যজল মুখটা দেখে। শামু ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, আপনি, মানে তুমি? তুমি কি সত্যিই চলে এসেছ, না স্বপ্ন দেখছি? আদি হালকা হেসে সামান্তার গালে এক হাত রাখল। সামান্তা নিজের গালে আদির ছোঁয়া অনুভব করে বুঝতে পারল আদি সত্যিই ওর সামনে, এটা স্বপ্ন নয়। সামান্তা আদির হাতের উপর নিজের হাত রেখে চোখ বন্ধ করে নিল। ওর চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। শামু, কাঁদছ কেন? আমি ঠিক আছি, চলে এসেছি। কান্না বন্ধ করো, নয়তো ভালো হবে না, বলেই নিজের হাত সরিয়ে দুহাতে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরল। সামান্তা আদিকে জড়িয়ে ধরে বলল, সবকিছু আমার জন্য হয়েছে, এসবের জন্য আমি দায়ী। আমার জন্য তুমি, সবাই এত সাফার করছে। এতে তোমার কোনো দোষ নেই। তুমি শুধু সিচুয়েশনের শিকার। ওই কুকুরের বাচ্চাটা এভাবে অনেক মেয়ের জীবন ধ্বংস করেছে। আমি ওকে ইচ্ছেমতো মেরে ওর স্বীকারোক্তি নিয়েছি। ও যদি বেঁচেও যায় পুলিশে দেব ওকে। অনেক মেয়েকে ও এভাবে ব্ল্যাকমেইল করেছে। যদিও ও তোমাকে বিয়ে করতে চেয়েছিল। ওর কতবড় সাহস ও আমার বউয়ের দিকে নজর দেয়। ওকে মেরাই ফেলতাম যদি বাবার লোকেরা বাধা না দিত। তারপর জেলে গিয়ে আজীবন কাটিয়ে দিতে। আমি কতবার না করলাম, শুনলেই না। আমাকে আটকে রাখার মতো কোনো জেল তৈরি হয়নি, বুঝেছ? যাই হোক, আমার কেমন যেন লাগছে, শাওয়ার নিতে হবে। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। সামান্তা আদিকে ছেড়ে দিল। কোথাও যাবে না কিন্তু, আমি যেন এসে তোমাকে দেখি। আচ্ছা। আদি উঠে গিয়ে শাওয়ার নিতে চলে গেল। শামুর অনেক ভালো লাগছে। আদি এসে পড়েছে। ওর অপেক্ষার অবসান হয়েছে। আদি শাওয়ার নিয়ে কালো ট্রাউজার, সাদা টি শার্ট পরে বের হল। চুল দিয়ে টিপটিপ করে পানি পড়ছে। আদি তোয়ালে নিয়ে শামুর কাছে চলে এসে ওকে নিজের কোলে বসিয়ে দিল। তারপর তোয়ালে দিয়ে বলল, নেও, চুল মুছে দেও। স্বামীর একটু সেবা করো। শামু মুচকি হেসে ওর হাত থেকে তোয়ালে নিয়ে আদির চুল মুছতে লাগল। আদি এক নজরে শামুকে দেখছে, পলকই পড়ছে না। বিষণ্ণতা যেন ওর চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সামান্তার চুল মুছা শেষে আদির দিকে তাকিয়ে দেখে আদি ওর দিকে চেয়ে আছে। এভাবে তাকিয়ে থাকা দেখে অস্বস্তিতে পড়ে, এভাবে চেয়ে আছো কেন? আদি কিছু না বলে সামান্তার মাথা ধরে ওর ঠোঁটে ঠোঁট মিলাল। আকস্মিক ঘটনায় শামু হতবাক। ওর হাত থেকে তোয়ালে পড়ে গেল। শামু আদির কাঁধ খামচে ধরে। কিছুক্ষণ পর আদি শামুকে ছেড়ে দিয়ে বলে, আই লাভ ইউ শামু। শামু আদির বুকে মুখ গুজে জবাব দেয়, আই লাভ ইউ টু। আদি ওকে আরো শক্ত করে জড়িয়ে নেয়। কিছুক্ষণ এভাবে থাকার পর সামান্তা বলল, আদি। সবাই আমাকে ভুল বুঝছে। আমাকে নানা প্রশ্ন করছে, কিন্তু আমি জবাব দিতে পারিনি। কেউ আমার সঙ্গে কথা বলছে না। আমার খুব খারাপ লাগছে। ডোন্ট ওরি, আমি এসে পড়েছি, আমি সব ঠিক করে দেব। আজ আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। তোমাকে যখন বলেছি বিয়ে করব, করবই। তবে সময় দরকার। কোনো ব্যাপার না। এখন কি করবে? আপু বলছিল রাজ মরে গেলে তোমার সমস্যা হবে।
আদি কড়া গলায় বলল, ওর নাম তুমি উচ্চারণ করবে না। তোমার মুখে যেন আমি ওর নাম না শুনি। ও না মরলেও ওকে আমি মারব। শালা নষ্ট পুরুষ। ইচ্ছে করছে ওকে গিয়ে হসপিটালে মেরে আসি। শান্ত হও। তুমি আর কোনো ঝামেলায় যাবে না প্লিজ। তুমিও ওর নাম আর নিবে না। ঠিক আছে, নিব না। তারপর আবার আমতা আমতা করে বলল, নিশি আপুর ভি নষ্ট করে ফেলেছি। শুধু তোমার ফোনে আছে। ফোন তো মানে ওইখানেই ফেলে এসেছি। আমি নিয়ে এসেছি। ডিলিট করেননি? আমার ফোন থেকেও ডিলিট করে দিন। বলা তো যায় না কার হাতে পড়ে যায়। উহু, ওটা থাক। ওটা দরকার হতে পারে। তুমি শুধু সাবধানে রেখো। আচ্ছা। দরজায় টুকা পড়ল। সামান্তা আদিকে ছেড়ে বলল, দেখে আসি কে এসেছে। শামু দরজা খোলে, নিশি এসেছে। আদিকে খেতে ডাকছে। আদির খাওয়া শেষ হতেই সবাই ওর উপর হামলে পড়ে। বিশেষ করে ওর বাবা। বাবা, আমার জায়গায় তুমি থাকলে তুমি ওকে খুনই করে দিতে। তোমরা কেউ আসল ঘটনা জানো না। আমি অযথা ওকে মারিনি। তুমি, মা, আঙ্কেল, আন্টি, আপনাদের আমার কিছু জানানোর আছে। আপনারা শুধু শুধু শামুকে ভুল বুঝছেন। আপনাদের সত্যিটা জানা দরকার। চলবে।